পিং নামের এই লোকটা পেশায় একজন কবরস্থান বিক্রেতা। তার কাজ হচ্ছে দাফনের জন্য সমাধিস্থান কিনতে চাওয়া লোকজনের কাছে তার কোম্পানির জমি বিক্রি করা। তার বস বড় পরিসরে জমি কিনে ছোট ছোট প্লট আকারে সাজিয়ে কবরস্থান বানিয়ে ফেলে। ব্যবসাটা ছিল খুবই লাভজনক, তবে পিং এর বেতন খুবই সামান্য হলেও সে জবটা ছাড়তে চায় না। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে একটা জবের জন্য, সবাই তাকে ফিরিয়ে দিয়েছিল কারণ সে ছিল জেল থেকে সদ্য মুক্তি পাওয়া আসামি। তারপর বহু কষ্টে বন্ধু জিফুর মাধ্যমে এই জবটা পেয়েছে। কোনো রকমে খেয়ে পরে জীবন কাটাচ্ছে। সে থাকে এক বস্তি এলাকার সস্তা একটা ঘরে। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিম করে। বর্তমানে চায়নার বেশিরভাগ মানুষ কন্টেন্ট ক্রিয়েশন বা লাইভ স্ট্রিমের সাথে জড়িত। সবাই অপেক্ষা করে একটা ভাইরাল মুভমেন্টের। ভাইরাল হতে পারলেই জনপ্রিয়তা, টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবে না। তার অল্প কিছু ফলোয়ার্স ছিল এবং নিয়মিত একজন ফলোয়ার হচ্ছে তার একমাত্র মেয়ে মলি। মলি থাকে মা এবং সৎবাবার সাথে। পিং যখন জেলে ছিল তখন তার স্ত্রী তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেয়। তো দেখা যায় পরদিন ভোরবেলা পিং বেরিয়ে পড়ে তার জরাজীর্ণ মার্সিডিজ গাড়িটা নিয়ে। গাড়িটা পার্ক করে সেই রৌদ্রোজ্জ্বল দিনটা উপভোগ করছিল। তখন লক্ষ্য করে গাড়ির ডিকিটা খুলে রয়েছে। আটকাতে গেলে বারবার উঠে যায়। বিরক্ত হয়ে নিজেই গাড়িটার উপর চড়ে বসে। এরপরেও যখন ঠিক হয় না তখন রাস্তার সেফটি কন দিয়ে চেপে রেখে ভেতরে চলে আসে। তবে তাকে ঢুকতে দেয়া হয় না। বলা হয় সে অনেক লেট করে ফেলেছে। নির্দিষ্ট সময়ের পরে কাউকেই অনুষ্ঠানে যেতে দেয়া হবে না। দেখা যায় ভেতরে চলছিল তার মেয়ের মিউজিক কম্পিটিশন। ঢুকতে না পেরে বাহির থেকে তার প্রাক্তন স্ত্রী এবং স্ত্রীর হাজবেন্ডকে কল করে যাচ্ছিল, তবে কেউ তার কল রিসিভ করে না। তাই ভেতরে যাওয়ার আইডিয়া বের করে। পাইপে চড়ে উপরে চলে আসে। এরপর সোজা চলে যায় স্টেজের পাশে। মেয়েকে দেখতেই চিৎকার করে মোটিভেট করে। মিউজিকটা সে খুব এনজয় করছিল। তারপর মিউজিক শেষ হতেই হাততালি শুরু করে। এই দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সমস্ত দর্শকেরা হাততালি দিয়ে অভিনন্দন জানায়। এই দেখে সে গ্যালারিতে বসার জন্য এগিয়ে যাচ্ছিল। তখন দেখতে পায় তার প্রাক্তন স্ত্রী এবং তার হাজবেন্ড মিস্টার জ্যাংকে। তার স্ত্রী মুখ ঘুরিয়ে নিলেও জ্যাং তাকে ডেকে নেয়। আর এইদিকে যখন আবারও পারফর্ম শুরু হবে ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। সবাই আবারও অবাক হয়ে তাকিয়ে থাকে। বাবার এই কাণ্ডকীর্তি দেখে মুলি খুব বিরক্ত হয়ে যায়। কল রিসিভ করলে তাকে এক্ষুনি অফিসে ফিরতে বলে। তাই সে রওনা হয় অফিসের উদ্দেশ্যে। অফিসে ফিরতেই তার বন্ধু জিফু বলে, বস বলেছে তোমার ক্লায়েন্ট হানলুর সমাধিটা সরাতে হবে। তার পরিবারের সাথে যোগাযোগ করে অনুমতি নাও, কারণ পাশের সমাধির পরিবার জানিয়েছে হানলু ছিল দুশ্চরিত্র প্রস্টিটিউট। এই শুনে পিং রেগে গিয়ে বলে, একটা মৃত মানুষের অ্যাশেজ কবর থেকে উঠানো মোটেও মানবিক কাজ নয়। মোবাইল থেকে একটা নিউজ দেখিয়ে বলে হানলু মৃত্যুর আগে কয়েক কোটি টাকা দান করে গিয়েছে। সে মোটেও খারাপ মেয়ে হতে পারে না। জিফু বলে হানলুর পাশের সমাধিটা হচ্ছে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী মিসেস ফ্যাং এর ভাইয়ের সমাধি, যে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল। এমন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির পাশের কবরটা হচ্ছে এক প্রস্টিটিউটের, যা মিসেস ফ্যাং কোনোভাবেই মেনে নিতে পারছে না। বসকে জানিয়েছে যত টাকা লাগে দিবে, তবুও হানলুর সমাধিটা সরাতে হবে। পিং কিছু না বলে বেরিয়ে যায়। সোজা চলে আসে হানলুর সমাধির কাছে। যে উপহারটা তার মেয়েকে দিতে পারেনি সেটা দিয়ে দেয় হানলুকে। তার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন হানলু এসেছিল নিজের সমাধি স্থানটা দেখতে। জায়গাটা তার কাছে খুব পছন্দ হয়। সে অনেকক্ষণ বসে থাকে সেই নিস্তব্ধ মনোরম পরিবেশে। এরপর কাগজপত্রে সাইন করে জায়গাটা কিনে নেয়। বলে, আমি বড় হয়েছি অনাথ আশ্রমে, আজ পর্যন্ত নিজের একটা বাড়ি কিনিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি চিরনিদ্রায় যেখানে শায়িত হতে হবে সেই জায়গাটা ভালো দেখেই কিনবো। পিং বলে, আমি নিউজে দেখেছি তুমি সমস্ত সঞ্চয় দান করে দিয়েছ। তুমি খুব ভালো একজন মানুষ। তারপর হানলু তাকে ধন্যবাদ জানায় তার পছন্দের সমাধিস্থান কিনতে সাহায্য করার জন্য। পিং বলে, আমাকে ধন্যবাদ জানাতে চাইলে আমার লাইভ স্ট্রিমে 666 এর স্টিকার পাঠাবে, তাতে করে আমার প্রোফাইলের রিচ বাড়বে। হানলু তার এসব মজার কথা শুনে একাই হেসে যাচ্ছিল। এদিকে সে স্টাইল করে কোকের বোতল খুলে সেলিব্রেট করে। এই দেখে হানলুর ছোটবেলার এক স্মৃতি মনে পড়ে, যেটা গল্পের একদম শেষে দেখানো হবে। এখানে গল্প আবারও বর্তমানে চলে আসে। পিং গ্যারেজে এসেছিল গাড়ির ডিগি ঠিক করানোর জন্য। তার বন্ধু বলে, গাড়িটা একদম নতুনের মতো করে দিয়েছি। সে কাছে গিয়ে দেখে ডিগি খুলে যায় বলে সে তালা ফিট করে দিয়েছে। এই দেখে প্রচন্ড বিরক্ত হয় তার উপর। সে উত্তরে জানায় এটা এত পুরনো মডেলের গাড়ি যে এর কোনো পার্টস পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে এই টেকনোলজি ব্যবহার করতে হয়েছে। এই শুনে পিং যখন রাগ হয়ে চলে যাচ্ছিল তখন সে জিজ্ঞেস করে, আজকে এত রেগে আছো কেন? পিং একটা উদাহরণ দিয়ে হানলুর বিষয়টা বুঝায়। বলে, ধরো তুমি একজন মেয়ে, তোমার পেশা হচ্ছে নাইট ক্লাবে ডান্স করা। এই পেশার কারণে তোমাকে যদি কেউ বাড়ি থেকে বের করে দেয় তাহলে তুমি কি করবে? উত্তরে সে বলে, আমি নিজের অস্তিত্ব এবং বাড়ি টিকিয়ে রাখার জন্য ফাইট করব। এই শুনে পিং বুঝে যায় যে হানলুর জন্য তার এখন কি করা উচিত। সে জিফুকে ফোন করে সেই লোকের নাম জিজ্ঞেস করে যেই লোক মিসেস ফ্যাংকে বলেছিল হানলুর চরিত্র খারাপ। এরপর সেই লোকের অ্যাড্রেসে চলে আসে। তার নাম ছিল টনি। সে একটা পেট বিউটি শপ বা পোষা প্রাণী
নারীদের বিউটি পার্লার পরিচালনা করত। পিং তাকে হানলুর বিষয়ে জিজ্ঞেস করে, তবে টনি জানায় সে হানলুকে চেনে না, কিন্তু সে পিং এর বিষয়ে অনেক কিছু জানে, যে পিং তার বন্ধুর বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করার ফলে জেলে গিয়েছে। পিং রেগে বলে এটা সম্পূর্ণ ভুল, উল্টো আমি আমার বন্ধু জিফুর বউকে বাঁচিয়েছি এক গুন্ডার হাত থেকে। তার জায়গা মতো লাথি মেরে আমাকে জেলে যেতে হয়েছে, আর আমি নিশ্চিত আমার ঘটনা যেভাবে বিকৃত করেছো ঠিক সেইভাবেই হানলুকেও দুশ্চরিত্র বানিয়েছো তুমি। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সে রেগে গিয়ে একটা খরগোশের খাঁচায় লাথি মারে। এই দেখে টনি বলে, আমার বাণীকে লাথি কেন মারলে, এক্ষুনি তার কাছে ক্ষমা চাও। তবে পিং জানিয়ে দেয় সে কিছুতেই একটা ছোট্ট পোষা প্রাণীর কাছে ক্ষমা চাইতে পারে না। এই শুনে টনি রেগে গিয়ে তার মুখে রং করে দেয়। এরপর সে ওই অবস্থাতেই বাড়ি ফিরে আসে। ছোট পরিবারটা তাকে খাওয়ার জন্য ডাকে, আর একটা বাচ্চা দৌড়ে গলির মধ্যে দিয়ে যাচ্ছিল। সে তাকে সাবধানে যেতে বলে। এ থেকে বোঝা যায় পিং মানুষ হিসেবে খুব ভালো। এরপর ঘরে এসে মুখ ধুয়ে লাইভ স্ট্রিমের জন্য রেডি হয়। অপরদিকে তার প্রাক্তন স্ত্রী তার মেয়ে মালিকে ঝাড়ফুঁক করছিল যেন পিং এর ছায়া তার উপর না পড়ে। তবে দেখা যায় মলি লুকিয়ে প্রতি রাতে তার বাবার লাইভ স্ট্রিম দেখত, আর প্রতিদিনের মতো সে আজও ভিউয়ার্সদের কাছে অনুরোধ করে যেন তাকে 666 স্টিকারটা দেয়া হয়, কারণ আজ পর্যন্ত সে এই স্টিকার পায়নি। তখন জিফু আসায় সে লাইভ স্ট্রিম অফ করে দেয়। জিফু তাকে বিভিন্ন কথা বলে বুঝায়, বলে বস বলেছে কাজটা করলে তোমাকে ভালো অ্যামাউন্টের কমিশন দিবে, আর যেহেতু হানলুর কোনো পরিবার নেই তাই কেউ এসে জিজ্ঞেস করবে না যে খবরটা কোথায় গিয়েছে। ভেবে দেখো, ওই টাকা দিয়ে তুমি মলির পায়ের চিকিৎসা করাতে পারবে, নয়তো ওর সৎবাবা জ্যাং যদি করিয়ে ফেলে তাহলে তোমার মেয়েটা তোমার থেকে বেশি জ্যাংকে পছন্দ করতে শুরু করবে। এই শুনে পিং চিন্তায় পড়ে যায় যে কি করবে। পরদিন সে চলে আসে হানলুর সেই অনাথ আশ্রমে যেখানে হানলু শৈশবের সময়টা কাটিয়েছিল। টিচার জানায় হানলু ছিল খুবই ভদ্র আর চুপচাপ স্বভাবের একটি মেয়ে। ছোটবেলায় নিজের এক জন্মদিনে সে ম্যানেজারের কাছে বায়না ধরেছিল কোল্ড ড্রিঙ্কস খাবে। ম্যানেজার তাকে সারা দিন অপেক্ষা করিয়ে রাতের বেলা খালি হাতে ফিরে আসে। এই দেখে সে প্রচন্ড কষ্ট পেয়ে কোল্ড ড্রিঙ্কসের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই শুনে পিং এর চোখে জল আসলেও সে কিছু একটা ভেবে খুশি হয়ে যায়। টিচার আরো বলে কয়েক বছর আগে সেই ম্যানেজারের ফেয়ারওয়েল অনুষ্ঠানে হানলু এসেছিল তার বয়ফ্রেন্ডের সাথে। পিং সেই অনুষ্ঠানের ছবিগুলোর মধ্যে হানলু এবং তার বয়ফ্রেন্ডের ছবি দেখতে পায়। এই ছেলেটাকে তার খুব চেনা মনে হচ্ছে, তবে কোথায় দেখেছে এটা মনে করতে পারছে না। এরপর দোকান থেকে দুটো কোক কিনে নেয়। হানলুকে শেষবারের মতো বিদায় জানাতে চলে আসে সমাধি স্থানে। নিজেই চিয়ার্স করে বলে, হানলু তোমার জন্য কোক নিয়ে এসেছি। আর এসব পাশে দাঁড়িয়ে দেখছিল তার বস। সে লোকজন নিয়ে প্রস্তুতি নিচ্ছিল হানলুর কবরটা তুলে অন্য কোথাও সরিয়ে নিবে। বলে এসব কীর্তি কাহিনী রেখে সাইডে সরে দাঁড়াও। তখন জিফু এসে তাকে সরিয়ে নেয়। লোকজন সমাধি তোলার কাজ শুরু করে। হঠাৎ পিং এর চোখ যায় পাশের কবরটার দিকে, যেটা ছিল সেই ধনী পরিবারের অর্থাৎ মিস ফাংয়ের ভাইয়ের কবর। সে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ কবরের পাশেই রাখা ছিল ছেলেটার ছবি, আর এই ছেলেটাই ছিল হানলুর বয়ফ্রেন্ড যার ছবি দেখেছিল অনাথ আশ্রমে। তার আরো মনে পড়ে হানলু যেদিন এখানে ভিজিট করতে এসেছিল সেদিন বারবার এই কবরটার দিকে তাকাচ্ছিল। এসব ভেবে পিং চিন্তায় পড়ে যায়। যেহেতু তারা একে অপরকে ভালোবাসত সেহেতু তাদের কবর পাশাপাশি থাকা উচিত, এবং মিসেস ফ্যাং হানলুকে পরিবার হিসেবে মেনে না নিয়ে উল্টো চরিত্রহীনার ট্যাগ লাগিয়ে কেন কবরটা সরিয়ে ফেলতে চাইছে। হানলুর সাথে খুব বড় ধরনের অন্যায় হচ্ছে, তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। তাই সে লোকজনকে কাজ থামাতে বলে, আর বসকে বলে আমাকে কয়েক ঘন্টা সময় দিন, আমি মিসেস ফ্যাং এর কাছ থেকে অনুমতি আনবো যেন কবরটা সরানো না হয়। এই বলে সোজা বেরিয়ে পড়ে। চলে আসে মিসেস ফ্যাং এর অফিসে। ফ্যাং তাকে দেখেই বলে, আপনি তো সেই লোকটা যে বন্ধুর বউয়ের সাথে ধরা খেয়ে জেলে গিয়েছিলেন। পিং বলে, নিশ্চয়ই টনি এই ঘটনা বিকৃত করেছে। এই বলে সে হানলু এবং ফ্যাং এর ভাইয়ের ছবিটা দেখায়। এই দেখে ফ্যাং প্রচন্ড রেগে যায়। সে একটা অনাথ মেয়েকে তার পরিবারের অংশ হিসেবে মেনে নেবে না। জিজ্ঞেস করে মুখ বন্ধ রাখতে কত টাকা নেবে। সে আরো জানায় তার বিড়াল নিয়ে টনির পার্লারে গিয়েছিল, তখন টনি বলেছিল হানলু চরিত্রহীন। পিং বলে, হানলু নিজেকে আপনাদের পরিবারের একজন সদস্য মনে করত, যেমন আপনারা পরিবারের লোগো বা পরিচয় হিসেবে ব্যবহার করেন ঘোড়ার ছবি। হানলু তার উইচ্যাট অ্যাপের লোগোতে সাদা ঘোড়ার ছবি দিয়েছিল। এমনকি আমি যখন আজ সকালে কবর উঠানোর জন্য যাচ্ছিলাম তখন রাস্তায় এই সাদা ঘোড়াটা দেখতে পাই। ঘোড়াটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এরপর দক্ষিণ দিকে অর্থাৎ অনাথ আশ্রমের দিকে চলে যায়। আমার মনে হয় হানলু ঘোড়া হয়ে আমাকে বোঝাতে এসেছিল সে নির্দোষ, এবং তাকে অপবাদ দেওয়ার মতো কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। প্রমাণ ছাড়া কারো চরিত্র নিয়ে কথা বলা উচিত নয়। তাই আমাকে 4 দিনের সময় দিন, আমি প্রমাণ করে দিব যে হানলু নির্দোষ। যদি না পারি তাহলে কবর উঠিয়ে তাদেরকে আলাদা করে দিবেন। তার সমস্ত কথা শুনে সে 4 দিনের সময় দেয়। এরপর পিং আবারও যায় টনির বিউটি শপে। টনি তাকে দেখতেই আবারও স্প্রে বের করে তার মুখে মারার জন্য। তবে সে জানায় এবার সে এসেছে তার বাণীর সাথে
সাথে বন্ধুত্ব করতে। এরপর বানিকে গাজর খেতে দেয়। তার এই ব্যবহারে টনি খুব খুশি হয়। সুযোগ বুঝে সে জিজ্ঞেস করে, হানলুর চরিত্র সম্পর্কে তোমাকে কে বলেছে? টনি বলে, কয়েকদিন আগে দুটো মাস্কট ভাড়া করেছিলাম ফেস্টিভ্যাল উপলক্ষে। একটা ছিল গরিলা আর আরেকটা গডজিলা। গডজিলার মুখে শুনেছিলাম হানলুর চরিত্র সম্পর্কে, তবে তাদের চেহারা দেখিনি আর ফোন নম্বরও নেই। ওইদিকে স্কুলে মলি লক্ষ্য করে তার এক বন্ধুর খুব মন খারাপ। কারণ হচ্ছে তার পাশের এই মেয়েটা, সে স্কুলের বুলি, সবাইকে বিরক্ত করে বেড়ায়। গতকাল অন্য একজনের কলম চুরি করে মলের বন্ধুকে ফাঁসিয়েছে। কলম চুরির অপবাদে আর লজ্জায় মলির বন্ধু খুব ভেঙে পড়েছে। ব্রেক টাইমে মলি সেই মেয়েটাকে বলে, আমি দেখেছি কলমটা তুমি চুরি করে আমার বন্ধুর ব্যাগে রেখেছো, এখন টিচারের কাছে গিয়ে সব বলবো। এই বলে যখন অফিস রুমের দিকে যাচ্ছিল তখন মেয়েটি বলে, আমার আন্টি তোমার প্রতিবেশী, আন্টির থেকে শুনেছি তোমার পায়ে জঘন্য দেখতে কালো বার্থমার্ক বা জন্মচিহ্ন রয়েছে, এজন্যই সব সময় ফুল প্যান্ট পরে থাকো, শর্টস পরো না। আমার বিষয়ে মুখ খুললে সবাইকে বলে দেব তোমার জঘন্য দাগের কথা। এই শুনে মলি ভয়ে চুপ হয়ে যায়। তারপর স্কুল শেষে দেখতে পায় গার্ডিয়ানদের ভিড়ের মধ্য থেকে পিং তাকে চিৎকার করে ডাকছে। এরপর তার ব্যাগ ক্যারি করার জন্য টানাটানি শুরু করে। তার এমন অদ্ভুত আচরণে মলি বরাবরই বিরক্ত হয়ে থাকতো। এক পর্যায়ে রেগে গিয়ে বলে, চুলে এমন অদ্ভুত কালার করে আমাকে পিক করতে আসবে না, তোমাকে দেখতে স্টুপিডের মতো লাগছে। পিং বলে, এটা স্টাইল, একটা আলাদা ক্যারেক্টার বহন করে, তবে তোমার সামনে আসার আগে টুপি পরে আসি। এরপর সে যখন চলে যাচ্ছিল তখন বলে, তোমার জন্য একটা মারাত্মক উপহার এনেছি। দেখা যায় উপহারটা ছিল একটা পাখি, যেটা কথা বলতে পারত, তবে ভালো কথা জানে না, জানে শুধু গালমন্দ করতে। পিং মেয়েকে জুস খেতে দিয়ে পাখিটাকে আদর করে ডাকে, তবে সেটা তাকে ইডিয়ট, লুজার এবং আরো বাজে কিছু গালি দেয়। এই শুনে মলি হাসতে থাকে। সে বাবাকে জিজ্ঞেস করে, গতকাল লাইভ স্ট্রিমে হানলু নামের কারো বিষয় বলছিলে, তাকে কেন কবর থেকে তুলতে চায়, কাহিনীটা আমাকে বলো। এরপর তারা চলে আসে এক রেস্টুরেন্টে। পিং বলে, হানলুকে সবাই বাজে মনে করে, তবে তার সত্য উদ্ঘাটন করব। সে তার জন্য একটা গোলাপি রঙের ব্যাগ এনেছিল, কিন্তু মলি জানিয়ে দেয় এটা বাড়ি নিয়ে গেলে তার মা রেগে যাবে, তাই ব্যাগটা তাকেই রেখে দিতে বলে। আরো বলে, তুমি স্টুপিড হলেও হানলুর জন্য যা করছো তাতে তোমার ফলোয়ার্সরা অর্থাৎ আমরা খুব প্রাউড ফিল করি। এই শুনে পিং খুব খুশি হয়। তখন টনি ফোন করে বলে, আমি সেই মাস্কটের নম্বর পেয়েছি। পিং মলির ফোনে নম্বরটা উঠাতে বলে। মলি দেখে সেই নাম্বার আগে থেকেই তার ফোনে সেভ করা ছিল। নাম্বারটা হচ্ছে তার আন্টি, মানে পিং এর কাজিন মিস রুইয়ের। এরপর পিং চলে আসে রুইয়ের কর্মস্থলে, যেটা ছিল একটা ফ্যান্টাসি ঘোস্ট হাউস, যেখানে মানুষ যায় ভৌতিক অভিজ্ঞতা নেয়ার জন্য। কয়েকজন কাস্টমারকে সেই নকল ভূতেরা তাড়া করছিল। তারা এতটাই ভয় পায় যে একজন ভূতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার বন্ধুদের গেটের বাহিরে রেখে সে নিজে নিরাপদ জায়গায় চলে আসে। ঠিক তখন সামনে চলে আসে আরেকটা ভূত, যা দেখে ভয়ে সে অজ্ঞান হয়ে যায়। তখন পিং এসে মেয়েটাকে জিজ্ঞেস করে, রুই কোথায়? মেয়েটা বলে, রুই লকার রুমে ঝুলন্ত ভূতের ক্যারেক্টার প্লে করছে। পিং এর পিছু পিছু সবাই লকার রুমে চলে আসে। সে লকারের সুইচ টেনে রুইকে নিচে নামায়। তার ভুতুরে চেহারা দেখে সবার অবস্থা হয় দেখার মতো, আর সেই লোকটা আবারও অজ্ঞান হয়ে যায়। পিং জিজ্ঞেস করে, তুমি টনির দোকানে মাস্কট হয়েছিলে আর সেখানে দাঁড়িয়ে হানলুর চরিত্র নিয়ে কথা বলেছো? উত্তরে জানায়, ওই দিন সে গরিলার ড্রেস পরেছিল। গডজিলার ড্রেস পরা সহকারী মহিলাটা বলেছিল হানলুর সম্পর্কে। পিং বলে, নিচে নেমে আসো আর সেই গডজিলাকে ফোন করো। এরপর রুই বলে, হানলুর সাথে তোমার কি সম্পর্ক ছিল? তোমাদের দেখা হয়েছিল? পিং বলে, সে ছিল আমার একজন ক্লায়েন্ট, তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে। এই শুনে রুই ভুল বুঝে, ভাবে হানলুর সাথে পিং এর অবৈধ সম্পর্ক ছিল। তখন তার এক বন্ধু জানায় হানলুর নাকি মরণ ব্যাধি ছোঁয়াচে রোগ ছিল। এই শুনে রুই এবং তার বন্ধুরা পিংকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে সোজা হসপিটালে চলে আসে। আর এই হাস্যকর দৃশ্য মানুষ ভিডিও করছিল। এরপর তাকে জোর করে ব্লাড টেস্ট করানো হয়। তারপর পিং বলে, হানলু আমার মাধ্যমে সমাধি স্থান কিনেছিল, আমাদের অন্য সম্পর্ক ছিল না। তখন রুই জানায় গডজিলার রোল প্লে করা মহিলাটা বলেছে হানলুর সম্পর্কে জেনেছে তার মায়ের কাছ থেকে, তার মা জেনেছে এক পার্টিতে গিয়ে ডান্স করার সময় এক লোকের কাছ থেকে। সেই লোকটা জানায় সে শুনেছে মিস্টার জিন নামের একজন কোম্পানির চেয়ারম্যানের মুখে। এই শুনে পিং তার সিদ্ধান্ত জানিয়ে দেয় যে আগামীকাল সে যাবে জিনের অফিসে এই কাহিনীর শেষ দেখে ছাড়বে। ওইদিকে জিফুকে তার বস বলে, তুমি বারবার পিং এর জন্য সুপারিশ কেন করো? সে বলে, একদিন এক সন্ত্রাসী বাড়িতে এসে আমার স্ত্রীর ক্ষতি করতে চেয়েছিল, তখন পিং এসেছিল আমাকে খুঁজতে। সে ওই পরিস্থিতি দেখে সন্ত্রাসীকে মেরে আহত করে ফেলে, আর এই কারণেই তাকে জেলে যেতে হয়। তারপর একটা সময় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
যায় আমার পরিবারের জন্য সে নিজের পরিবার হারিয়েছে। পরদিন পিং আর রুই চলে আসে জিনের অফিসে। দেখা করতে হলে প্রথমে টিকিট কেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর বিশাল লাইনে দাঁড়িয়ে যখন সিরিয়াল আসে তখন তাদেরকে ভেতরে ডাকা হয়। গিয়ে দেখে অফিস রুমে কেউ নেই। অ্যাসিস্ট্যান্ট জানায় মিস্টার জিন অন্য কাজে ব্যস্ত থাকায় অফিসে আসতে পারেনি, তাই আপনাদের যা বলার ওই মাইকের সামনে বলুন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। সে জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন অনাথ আশ্রমে কোটি টাকা দান করা হানলু নামের মেয়েটার চরিত্র সম্পর্কে। এই প্রশ্ন শুনে জিন তাদেরকে বেরিয়ে যেতে বলে, তবে সে তার উত্তর না পেলে যাবে না। তখন অ্যাসিস্ট্যান্ট জানায় আপনার সময় শেষ, আরও প্রশ্ন থাকলে আবারও সিরিয়ালে গিয়ে অপেক্ষা করুন। তাই তারা আবারও টিকিট কাটে, আবারও সিরিয়ালে দাঁড়ায়। তারপর যখন আবারও সেই একই প্রশ্ন করে তখন ঠিক আগের মতোই জিন তাদেরকে বেরিয়ে যেতে বলে। এভাবে বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পরে এবার রুই বলে আমি এমন একজনকে চিনি যার নামের প্রথম অক্ষর জেড। এই শুনে জিন তাদেরকে ডেকে নেয়। জিন ভেবেছিল এরা হয়তো ডিটেকটিভ, তাই ভয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তখন পিং জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন হানলু দুশ্চরিত্রা। সে উত্তরে জানায় আমার গার্লফ্রেন্ড বলেছে। বাসে করে আসার সময় দুজন বলা বলি করছিল। পারফেক্ট গাই 421 নামের আইডি একটা পোস্টে কমেন্ট করে বলেছে সে হানলুর সাথে রাত কাটিয়েছে। এই শুনে সে ওই কমেন্ট চেক করে দেখে সেখানে ওই আইডি থেকে লিখেছিল 2 বছর আগে $3000 বিনিময়ে হানলুর সাথে রাত কাটিয়েছে। এই শুনে পিং রেগে বলে কেউ একজন কমেন্ট করে এসব বলেছে আর আপনারা বিশ্বাস করে ফেললেন। জিন বলে গত রাতেও হানলুর এক ক্লায়েন্টের ভিডিও ভাইরাল হয়েছিল। হানলুর সংস্পর্শে থেকে সেই লোকটার নাকি মরণ ব্যাধি রোগ হয়েছে। দেখা যায় ভিডিওটা ছিল পিংয়ের। গত রাতে রুই এবং তার বন্ধুরা তাকে যখন হসপিটালে নিয়ে এসেছিল তখন কেউ একজন ভিডিও করে পোস্ট করে দেয় আর ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। জিন ভালোভাবে লক্ষ্য করে দেখে পিংয়ের চুলের কালার আর ভাইরাল হওয়া লোকটার চুলের কালার এবং চেহারা প্রায় একই। পিং বলে আমি সেই লোক। এরপর রুই দেখে সেই ভিডিওর কমেন্টে পিংয়ের অতীত নিয়ে কথাবার্তা বলছে লোকজন। সে বলে লোকজন লিখেছে তুমি নাকি বন্ধুর বউয়ের সাথে ধরা খেয়ে জেলে গিয়েছো, হানলুর মতো তুমিও নাকি একজন প্রস্টিটিউট। এই শুনে পিং প্রচন্ড রেগে গিয়ে বলে দেশের বেকারত্ব এতটা বেড়ে গিয়েছে যে আমার মতো একজন মানুষকে নিয়ে সমালোচনা করছে সবাই। ওইদিকে ভিডিওর কমেন্টগুলো ফ্যাংকে দেখায় তার অ্যাসিস্ট্যান্ট। বলে অডিয়েন্সরা আপনার ভাইয়ের এবং হানলুর একটা ছবি খুঁজে পেয়েছে, এখন আপনার পুরো পরিবারকে চরিত্রহীন বলছে। এসব কথা কোম্পানির ইমেজ নষ্ট করতে যথেষ্ট। এই শুনে সে চিন্তায় পড়ে যায়। ওইদিকে রুই বলে এই সমস্ত ঘটনার সূচনা হয়েছে পারফেক্ট গাই 421 নামের আইডি থেকে। এই বলে নিজের সেলফি তুলে এডিট শুরু করে, চেহারার শেপ চেঞ্জ করে, মেকআপ, লিপস্টিক, চুলের কালার সবকিছু টাচ আপ করে ফেসটা পুরো নায়িকাদের মতো বানিয়ে ফেলে। এরপর সেই ছবি দিয়ে একটা আইডি খুলে পারফেক্ট গাই 421 নামের আইডির সাথে চ্যাটিং শুরু করে। মায়াবী সুরের ভয়েস মেসেজ পাঠায়, জিজ্ঞেস করে কোথায় থাকো। লোকটা রিপ্লাই করে সে মঙ্গোলিয়ার বর্ডারের কাছে কাইফুং নামের প্রত্যন্ত এলাকায় থাকে। সেখানের সাইবার ক্যাফেতে বসে গেম খেলে আর সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে। এর কিছুক্ষণ পর সে রুইয়ের একটা অরিজিনাল ছবি পাঠিয়ে ব্লক করে দেয়। রুই পিংকে বলে সে নিশ্চয়ই আমার বন্ধুদের আইডিতে ঢুকে এই ছবি বের করেছে। তখন পিং ছেলেটার প্রোফাইল পিকচারটা সেভ করে নেয়। ছেলেটার হাতে ট্যাটু করে লেখা ছিল 421। এরপর বাড়ি ফিরে লাইভে এসে তার কিছু কথা শেয়ার করে। বলে আমি আগে ভালো মানুষ ছিলাম না, শহরের সবচেয়ে বড় গ্যাংয়ের সাথে জড়িত ছিলাম, তবে জেল খেটেছি এক মহিলাকে বাঁচাতে গিয়ে। তারপর থেকে প্রতিজ্ঞা করেছি সৎভাবে চলবো, মানুষের উপকার করব। হানলুর সাথে আমার বাজে সম্পর্ক ছিল না। এই বলে সে খুব মন খারাপ করে। আর এই লাইভ স্ট্রিম দেখছিল তার মেয়ে মলি। তখন তার মা রুমে চলে আসে। সে বুঝতে পারে বাবার নামে বাজে কথা ছড়িয়ে পড়ায় মলির মন খারাপ। সে বলে আমি জানি তোমার বাবা অতটাও খারাপ মানুষ নয়, সবসময় নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে। এই শুনে মলির মন ভালো হয়ে যায়। ওইদিকে সমাধি স্থানে ফ্যাং লোকজন নিয়ে যায় কবর খুঁড়তে। পরদিন ভোরবেলা পিং জিফুকে নিয়ে সেখানে যায়। গিয়ে দেখে হান্নুর সমাধিটা একদম ঠিকঠাক থাকলেও তার বয়ফ্রেন্ডের মানে ফাংয়ের ভাইয়ের সমাধিটা নেই। অর্থাৎ গত রাতে ফ্যাং তার ভাইয়ের কবর খুঁড়ে অস্থি বা অ্যাশেজ তুলে নিয়েছে। এই দেখে তাদের দুজনের খুব মন খারাপ হয়। জিফু বলে কোম্পানির ইমেজ নষ্ট হবে। এই ভেবে হান্নুর জীবন থেকে নিজের ভাইয়ের অস্তিত্ব মুছে ফেলতে চায় ফ্যাং। শুনেছি রিচুয়াল শেষ করে অ্যাশেজ নদীতে ভাসিয়ে দিবে। এরপর পিং মিস ফ্যাংকে বলে আমি 4 দিনের সময় নিয়েছিলাম, এখনো 4 দিন শেষ হয়নি। আমি প্রমাণ করব হানলু ভালো মেয়ে, দয়া করে তাদেরকে আলাদা করবেন না। তবে সে তার কোনো কথা শুনছিল না। তখন তার বস এসে তাকে চলে যেতে বলে, কিন্তু পিং এর মাথায় ছিল অন্য আইডিয়া। সে চুপচাপ অ্যাশেজের পাত্রটা নিয়ে হাঁটা শুরু করে। এরপর দৌড়ে চলে যায়। এই অদ্ভুত কর্মকাণ্ড বুঝতে পেরে ফ্যাং দাঁড়িয়ে পড়ে। পেছনে ফিরে দেখে অ্যাশেজের পাত্রটা নেই। এই দেখে তাকে ধরার জন্য দৌড় শুরু করে। পিং সিঁড়ির ওপর থেকে লাফ দিয়ে
প্রায় বেরিয়ে যাচ্ছিল, ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলে। উপায় না থাকায় তার নিজ বরাবর লাথি মারে। তখন তার সামনে চলে আসে জিফু, বলে জলদি পালিয়ে যাও। সে গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ফ্যাং চলে আসলে জিফু অভিনয় করে বলে, পিং আমাদেরকে মেরে পালিয়েছে, তাকে জলদি ধরুন। ফ্যাং গাড়ির বহর নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে পিং লুকিয়েছিল পাশের রাস্তায়। অ্যাশেজের পাত্রটা ব্যাগে ঢোকায় আর বলে, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, তাই আমার মিশন হচ্ছে হানলুকে নির্দোষ প্রমাণ করে তোমাকে সমাধি স্থানে ফিরিয়ে নেয়া, যাতে বাকি জীবনটা দুজন পাশাপাশি কাটাতে পারো। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়ে যায় সিঁড়ির উপর থেকে লাফ দেয়া পিং এর ভিডিওটা। পরপর 2টা ভিডিও ভাইরাল হওয়াতে পিং এখন ট্রেন্ডিং এ। তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। একজন বলে, পিং নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্য অ্যাশেজ চুরি করেছে, নয়তো এমন জঘন্য কাজ কেউ কেন করবে। অ্যাশেজ চুরির ভিডিও দেখে তার গ্যারেজের বন্ধু জিন, টনি সবাই তাকে ভুল বুঝলেও তার বোন এবং মেয়ে হেসে যাচ্ছিল। ওইদিকে ফ্যাং থানায় এসে অ্যাশেজ চুরির কমপ্লেন করে যেন দ্রুত পিংকে গ্রেফতার করা হয়। আর এইদিকে পিং চীনের প্রত্যন্ত অঞ্চল ধরে এগিয়ে যাচ্ছিল। মাঠঘাট ও বিশাল প্রান্তর পেরিয়ে এগিয়ে যায় মঙ্গোলিয়ার বর্ডারের কাছে কাইফুং শহরের দিকে পারফেক্ট গাই 421 নামের আইডির ব্যক্তিকে ধরার জন্য। তখন মলির স্কুলে দেখানো হয় কলম চুরির অপবাদ নিয়ে তার বন্ধু খুবই হতাশ হয়েছিল। তার এই অবস্থা দেখে মলি সিদ্ধান্ত নেয় টিচারকে সবকিছু খুলে বলবে। বাবার মতো সেও সত্যকে সামনে আনার জন্য সেই বুলি মেয়েটার থ্রেট উপেক্ষা করে টিচারকে সব বলে দেয়। এরপর টিচার ক্লাসে এসে জানায় মলির বন্ধুর কোনো দোষ নেই। মলির স্টেটমেন্ট শুনে সিসিটিভি চেক করে দেখেছে কলমটা সরিয়েছিল এই মেয়েটা। এসব শুনে মেয়েটা প্রচন্ড রেগেছিল মলির ওপর। এদিকে পিং চলে আসে কাইফুং শহরে। সাইবার ক্যাফেতে গিয়ে খুঁজতে থাকে কারো হাতে 421 লেখা ট্যাটু আছে কিনা। তখন একটা ছেলের কথার স্টাইল শুনে তার সন্দেহ হয় রুইয়ের সাথে ঠিক এমন ভাবেই কথা বলেছিল সেই আইডি থেকে। সে তার কাছে গিয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। এরপর হাত ঘুরিয়ে দেখে ঠিক তেমন একটা ট্যাটু এর হাতে রয়েছে, অর্থাৎ এই ছেলেটাই হচ্ছে সে। পিং জিজ্ঞেস করে হানলুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে কথা কেন ছড়িয়েছিলে, এই বলে তাকে টেনে পুলিশের কাছে নিয়ে যাবে, কিন্তু ছেলেটা তাকে মেরে পালিয়ে যায়। ছেলেটা বিল্ডিং থেকে লাফ দেয়। তখন বাড়ির মহিলা দরজা খুলে দিলে পিং গিয়ে পড়ে দরজার উপরে। ওইদিকে স্কুলে সেই মেয়েটা সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হয় মলির উপর প্রতিশোধ নিতে। আর এদিকে পিং এখনো সেই ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছিল। তখন তার একজন ভক্ত এসে জানায় সে তাকে সাহায্য করবে ওই ছেলেটাকে ধরতে। সে দেখায় পিং এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ 1 নম্বর। আজকেও সাইবার ক্যাফের মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে। পরপর এতগুলো ভিডিও ভাইরাল হওয়াতে পিং এর অনেক ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। তাদের মধ্যে অনেকে তাকে ভালোবাসে, আবার অনেকে হেট করে। এরপর তারা যখন ডিনার করছিল তখন স্কুল থেকে ফোন করে জানানো হয় তার মেয়ে অত্যাচারের শিকার হয়েছে। এই শুনে সে ফিরে আসছিল মেয়েকে দেখার জন্য। কিছুক্ষণ পর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মলের ভিডিও, যেখানে তার বন্ধুরা পায়ের কালো জন্মদাগটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয়। মেয়ের চিৎকার শুনে পিংও চিৎকার দিয়ে কান্না শুরু করে। সেই বিস্তীর্ণ প্রান্তরে এসে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়, তাই নেমে দৌড়াতে শুরু করে। পথ ভুল করে অন্য জায়গায় চলে এসেছিল। এরপর ভোরবেলা দেখা যায় সে গাছের নিচে ঘুমিয়ে রয়েছে। তখন ঠিক তেমন একটা ঘোড়া তার সামনে দেখতে পায়, যেমনটা দেখেছিল হানলুর প্রোফাইল পিকচারে। ঠিক এমন একটা ঘোড়াই দেখেছিল অনাথ আশ্রমের সামনে, যেন ঘোড়ার প্রতিচ্ছবি হয়ে হানলু এসেছে তার সাথে দেখা করতে। ঘোড়াটা তাকে অন্য একদিকে নিয়ে যায়। সেদিকে গিয়ে দেখা হয় এক রাখালের সাথে। সেই লোকের আইডিয়া অনুযায়ী তার ঘাড়ের উপর চড়ে ফোনের নেটওয়ার্ক পায়। এরপর কল করে মেয়ের কাছে। সে বলে অনেক কান্না করলেও এখন বুঝতে পেরেছি দাগ নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি এখন আগের চাইতে অনেক বেশি কনফিডেন্ট। আর টিচার সেই মেয়েটাকে শাস্তি দিয়েছে, তাই আমাকে নিয়ে চিন্তা করো না। আমি স্কুলে যাচ্ছি, কিন্তু তুমি হাল্লুকে নির্দোষ প্রমাণ করে তবেই ফিরে আসবে। এরপর পিং একটা ভ্যানে করে যাচ্ছিল। তার সেই ভক্ত ফোন করে জানায় সে পারফেক্ট গাই 421 নামের ছেলেটার পিছু করছে। পিং যেন জলদি চলে আসে। তখন সে লক্ষ্য করে ফ্যাং পুলিশ নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। এই দেখে সে লুকিয়ে পড়ে ছাগলের পেছনে। ফ্যাং আর পুলিশের গাড়ি ওভারটেক করে চলে যায়। তবে ফ্যাং তাকে দেখতে পেয়ে গাড়ি স্লো করতে বলে। আর এদিকে পিং নেটওয়ার্ক পায় না বলে দাঁড়িয়ে যায়। তখন তার চোখ যায় ফ্যাংয়ের দিকে। সে কি বলবে বুঝে উঠতে পারছিল না, তাই হাত নেড়ে হ্যালো বলে। এই দেখে ফ্যাং তার গাড়ির সামনে দাঁড়ায়। নেমে এসে তাকে খুঁজতে থাকে। সে লুকিয়েছিল গাড়ির অপর প্রান্তে। তারা খুঁজতে খুঁজতে গাড়ির পেছনের দিকে চলে আসে। তখন তার অ্যাসিস্ট্যান্ট দেখে পিং এই সুযোগ কাজে লাগিয়ে উল্টো গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর তারা পুলিশের গাড়িতে উঠে তার পিছু করে। অনেকক্ষণ তাড়া করেও তাকে ধরতে পারে না। সে যখন পালিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল তখন এক অসুস্থ মহিলা তার গাড়ির সামনে এসে পড়ে। মহিলাটি এত ধীরে রাস্তা পার হচ্ছিল যা দেখে প্রচন্ড রেগে যায়। মহিলা রাস্তা পার হলে সে আবারও পালাতে শুরু করে। তার সেই ভক্ত জানায় সে লাইভ স্ট্রিম অন রেখে ছেলে
ছেলেটার পিছু করছে। তারা এখন আছে ট্রেন স্টেশনে, তাই পিং সোজা চলে আসে সেই স্টেশনে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ সেই ছেলেটাকে দেখতে পায়, আর এই সব কিছু লাইভ স্ট্রিম করে যাচ্ছিল তার সেই ভক্ত। এদিকে ফ্যাংরাও চলে আসে, তাদের দেখে সে চলন্ত ট্রেনের নিচ দিয়ে বেরিয়ে যায়। তার ভক্ত বলে, মনে হচ্ছে আমাদের কবর বিক্রেতা কবরে চলে গিয়েছে। তবে সে তাড়া করে যাচ্ছিল সেই ছেলেটাকে, আর এদিকে তার পাশে দৌড়ে দৌড়ে লাইভ স্ট্রিম চালিয়ে যাচ্ছিল। আর শেষমেশ পিং এক লাফে তাকে নিয়ে ট্রেনের উপর থেকে নিচে পড়ে। তখন পুলিশ এসে তাদের দুজনকে ধরে ফেলে। ছেলেটা তার স্টেটমেন্টে বলে, আমি কখনো হানলুকে দেখিনি, তার বিষয়ে যত বাজে কথা বলেছি তার সব মিথ্যে, কারণ সে কোটি টাকা ডোনেট করে ট্রেন্ডিং এ ছিল। এই সুযোগে আমি তার নাম ব্যবহার করে নিজেও ট্রেন্ডিং এ উঠতে চেয়েছি। সবকিছু শুনে পিং তাকে মারতে যায়। এরপর ফ্যাং এসে বলে, সোশ্যাল মিডিয়ায় কিছু কমিউনিটিতে বলা হচ্ছে তোমার এই ব্যাগে ড্রাগস ছিল আর আমাকে বানিয়েছে ড্রাগ ডিলার। তুমি নাকি টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছিলে, তাই আমি তোমার পিছু করছিলাম। এই শুনে পিং হেসে যাচ্ছিল। তারপর বলে, অ্যাশেজ নিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না, আমাকে ক্ষমা করে দিও। তবে ফ্যাং উল্টো তাকে ধন্যবাদ জানায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হানলুকে নির্দোষ প্রমাণ করার জন্য। ওইদিকে পিং এর কোম্পানির সেই সমাধি স্থানটা ইন্টারনেটে এত জনপ্রিয় হয়ে যায় যে বর্তমানে সেটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। অনেক লোকজন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। এতে তাদের কোম্পানির প্রচারণার সাথে এক্সট্রা ইনকাম হয়। তার গ্যারেজের বন্ধু তার মার্সিডিজ গাড়িটা নিয়ে লাইভ স্ট্রিম করে নিজের দোকানের প্রমোশন করে। ওইদিকে তার মেয়ে এখন অনেক বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছে। আর অপরদিকে পিং এর সেই ভক্ত পিং এর জীবন কাহিনী সম্পর্কে জানতে রুইকে নিয়ে আসে তার লাইভ স্ট্রিমে। সে এখন এতটাই জনপ্রিয় যে খাবার ডেলিভারি করতে আসা লোকটাও তার সাথে সেলফি তুলে যায়। তার এক ফ্যান তার জন্য কেক পাঠিয়েছে, কারণ আজ তার জন্মদিন। সে কেক নিয়ে চলে আসে মলির স্কুলের সামনে। এরপর মলি এবং জ্যাংকে নিয়ে কেক কেটে রাস্তায় বসেই খাওয়া শুরু করে। তখন তার স্ত্রী ফোন করে। পিং বলে, আমি এখানে এসেছি তা বলো না, তাহলে সে রেগে যাবে। তবে জ্যাং ভুলে বলে দেয় পিং এখানে আসেনি। এই শুনে মলি হেসে দেয়। এরপর সন্ধ্যা পর্যন্ত তারা একসাথে কাটায়। তাদেরকে বিদায় করে বাড়ির দিকে ফিরছিল। তখন কেউ একজন ফোন করে বলে, আমি একটা কোম্পানি থেকে বলছি, গত বছর আপনার এক বন্ধু আজকের এই দিনে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিল। একটা চিরকুট রেখে গিয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। সে লিখেছে, ব্রাদার পিং, আমি হানলু। তোমার আইডি কার্ডে দেখেছিলাম আজকের এই দিনে তোমার জন্মদিন, তাই ভাবলাম একটা সারপ্রাইজ রেখে যাই। তুমি জানতে আমি মরণ ব্যাধি রোগে আক্রান্ত, বেশি দিন বাঁচবো না। তবে এটা জানতে না যে আমার ভালোবাসার মানুষটার পাশে চিরনিদ্রায় শায়িত হতে চাই। তোমাকে ধন্যবাদ, তুমি না থাকলে জায়গাটা কিনতে পারতাম না। তুমি একজন ভালো মানুষ, কারণ তোমার বোতল খোলার ধরন দেখে বুঝতে পেরেছি তুমি সেই ব্যক্তি যে আমার ছোটবেলার জন্মদিনে কোক খেতে দিয়েছিলে। তুমি বলেছিলে তোমার লাইভ স্ট্রিমে 666 স্টিকার দিতে, তবে আমি বাস্তবে সেই স্টিকার পাঠিয়েছি, লক্ষ্য করে দেখো। তখন দেখা যায় আকাশে অগণিত আতশবাজির খেলা। এসব ওই কোম্পানির মাধ্যমে হানলু করিয়েছে। সবকিছু দেখে পিং কান্নায় ভেঙে পড়ে। একটা ভালো মেয়েকে তার মর্যাদা ফিরিয়ে দিতে পেরে সে খুশিতে কান্না করছিল। দেখা যায় আবারও হানলুর পাশে তার ভালোবাসার মানুষকে সমাধিত করা হয়েছে। সবশেষে 2001 সালের দৃশ্য দেখানো হয়। সেদিন ছিল হানলুর জন্মদিন। পছন্দের কোক খাওয়ার জন্য দোকানের সামনে দাঁড়িয়েছিল। তখন এক গ্যাংস্টার অর্থাৎ পিং এসেছিল সেই দোকানে। দোকানদার হানলুকে বলে, কোকের দিকে তাকিয়ে আছো কেন? টাকা না থাকলে সরে দাঁড়াও। এই শুনে পিং দুটো কোক নিয়ে স্টাইল করে খুলে একটা তার হাতে দেয়। হানলু খুশি হয়ে বলে, ধন্যবাদ স্যার, আজ আমার জন্মদিন। পিং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে, আমাকে স্যার নয় ভাই ডাকো। এই বলে বিদায় নিয়ে চলে যায় তার নতুন ঝকঝকে মার্সিডিজ গাড়িটা নিয়ে।